হাড় কাঁপানো ঠান্ডা, ক্রমাগত তুষারপাত আর ঘন কুয়াশার মধ্যে জঙ্গলে ঢাকা পার্বত্য অঞ্চলে একটি নিখোঁজ হেলিকপ্টারের অনুসন্ধান চালানো খড়ের গাদায় সূঁচ খোঁজার থেকেও বেশি কঠিন। এই সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও প্রায় 20 ঘন্টা ধরে অনুসন্ধান কার্য চলল। তারপর হেলিকপ্টারটিকে খুঁজে পাওয়া গেল। তবে হেলিকপ্টারটি আর অক্ষত অবস্থায় ছিল না, সেটি একটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি প্রথম থেকেই এই ঘটনাক্রমের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিল। হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর তৎক্ষণাৎ সেই সংবাদ মাধ্যমগুলিতে একটি হেডলাইন সম্প্রচারিত হতে শুরু করল যে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রইসির মৃত্যু ঘটেছে। তবে দুর্ঘটনাগ্রস্ত সেই হেলিকপ্টারে ইব্রাহিম রইসি একা ছিলেন না। তার সাথে ছিলেন ইরানের বিদেশমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান সহ ইরানের উচ্চপদস্থ কয়েকজন আধিকারিক। দুর্ঘটনায় প্রত্যেকেরই মৃত্যু ঘটেছে। এই আকস্মিক দুর্ঘটনা আর তার ফলে রাষ্ট্রপতি ইব্রাহিম রইসি, যিনি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের পর ইরানের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী, তাঁর এই অপ্রত্যাশিত মৃত্যু নানা জল্পনা সৃষ্টি করেছে। এই দুর্ঘটনার নেপথ্য কারণ হিসেবে নানা কনস্পিরেসি থিওরির উদ্ভব হয়েছে। অনেকেই দাবি করছেন এই দুর্ঘটনার পেছনে ইসরায়েলের সিক্রেট এজেন্সি মোসাদের হাত রয়েছে। আবার অনেকেই বলছেন এই দুর্ঘটনার পেছনে রয়েছে আমেরিকার গুপ্তচর সংস্থা CIA। কিছু জনের মতে রইসি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ইরানের আভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্বের কারণেই নাকি এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু এই থিওরিগুলির মধ্যে যুক্তিগ্রাহ্য থিওরি কোনটি? রাষ্ট্রপতি ইব্রাহিম রইসির মৃত্যু নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে সুচতুর পরিকল্পনা? পক্ষে বিপক্ষে কি কি যুক্তি রয়েছে, আর তদন্তে এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে এসেছে, এ সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই পর্বে। নমস্কার, আমি অন্তরা, আর আপনারা দেখছেন ইনসাইট। তারিখটি ছিল 2024 সালের 19শে মে, আর দিনটি ছিল রবিবার। ওই দিন সকালবেলায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রইসি ইরান আজারবাইজান সীমান্তে অবস্থিত দুটি ড্যাম ও দুটি হাইড্রো ইলেকট্রিক কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন। গিজ গালাসি এবং খোদা আফরিন নামক এই দুটি ড্যাম ও হাইড্রো ইলেকট্রিক কমপ্লেক্স ইরান ও আজারবাইজানের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে। দুই প্রতিবেশী দেশ ইসলামিক রিপাবলিক অফ ইরান এবং রিপাবলিক অফ আজারবাইজানের মাঝে রয়েছে অ্যারাজ নদী। এই নদী এই দুই দেশের মধ্যে প্রাকৃতিক সীমান্ত হিসেবে বিবেচিত হয়, আর এই অ্যারাজ নদীর ওপরেই সেই দুটি ড্যাম নির্মিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইব্রাহিম রইসির পাশাপাশি উপস্থিত ছিলেন আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ। দুই দেশের দুই রাষ্ট্রপ্রধানের বক্তব্য অনুযায়ী এর ফলে দুই দেশের সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষদের পানীয় জল ও সেচের জলের সমস্যা মিটবে এবং উৎপন্ন জলবিদ্যুৎ দুই দেশেই সরবরাহ করা হবে। রইসির সাথে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ ইরানের উচ্চপদস্থ একটি প্রতিনিধি দল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রইসি এবং আবদুল্লাহিয়ান হেলিকপ্টারের মাধ্যমে গিজ গালাসি ড্যাম ও রিজার্ভার অঞ্চল ঘুরে দেখেন। তারপর বেলা 1টার দিকে রাষ্ট্রপতি সহ ইরানের প্রতিনিধি দল 3টি হেলিকপ্টারে করে তবরিজের উদ্দেশ্যে রওনা দেন। তবরিজ ইরানের অন্তর্গত ইস্ট আজারবাইজান প্রভিন্সের রাজধানী। ফেরার সময়েই 3টির মধ্যে একটি হেলিকপ্টার রহস্যজনকভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়, আর সেই দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিতেই ছিলেন রাষ্ট্রপতি ইব্রাহিম রইসি এবং বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। হেলিকপ্টারটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত একটি বেল 212 হেলিকপ্টার। দুটো ব্লেডযুক্ত মাঝারি মাপের এই হেলিকপ্টারটিতে পাইলট সহ মোট 15 জনের বসার ব্যবস্থা ছিল। তবে ওই দিন হেলিকপ্টারটিতে ছিলেন মোট 8 জন। রাষ্ট্রপতি এবং বিদেশমন্ত্রীর সাথে ওই হেলিকপ্টারে ছিলেন ইস্ট আজারবাইজান প্রভিন্সের গভর্নর মালিক রহমতি, ইস্ট আজারবাইজান প্রভিন্সের সুপ্রিম লিডারের প্রতিনিধি এবং তবরিজ শহরের ইমাম
আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল হাশিম আর রেইসির গার্ড টিমের হেড সর্দার সৈয়দ মেহেদি মুসাভি। এই 5 জন বাদে হেলিকপ্টারটিতে ছিলেন আরও 3 জন। হেলিকপ্টারের পাইলট কর্নেল সৈয়দ তাহের মোস্তফাভি, কো পাইলট কর্নেল মোহসেন দরিয়ানুস ও ফ্লাইট টেকনিশিয়ান মেজর বেহরুজ খাদিমি। বাকি 2টি হেলিকপ্টার প্রথমে রেইসির হেলিকপ্টারটির দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ব্যাপারটি বুঝতে পারেনি। হঠাৎ করে তাদের সাথে রাষ্ট্রপতির হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অপরদিকে কন্ট্রোল রুমের সাথেও হেলিকপ্টারটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বাকি 2টি হেলিকপ্টারের একটিতে ছিলেন প্রেসিডেন্সিয়াল চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি। একটি ইরানিয়ার সংবাদ সংস্থায় সাক্ষাৎকার দিতে গিয়ে গোলাম হোসেন ইসমাইলি জানান, ওই দিন অর্থাৎ 19 মে তারিখে স্থানীয় সময় অনুযায়ী বেলা 1টার দিকে 3টি হেলিকপ্টার তবরিজের দিকে যাত্রা শুরু করে। তার মতে টেক অফের সময় ওয়েদার কন্ডিশন একেবারে পারফেক্ট ছিল। রাষ্ট্রপতির হেলিকপ্টারটিকে মাঝে রেখে 3টি হেলিকপ্টার প্রায় একসাথেই উড়ে আসছিল। তাদের হেলিকপ্টারটি রাষ্ট্রপতির হেলিকপ্টারের ঠিক পেছনে ছিল। 45 মিনিট এভাবে চলার পর সামনে থাকা ঘন মেঘের স্তরকে এড়ানোর জন্য রাষ্ট্রপতি ইব্রাহিম রেইসির হেলিকপ্টারের পাইলট কর্নেল সৈয়দ তাহের মোস্তফাভি, যিনি এই কনভয়ের ইনচার্জ ছিলেন, তিনি বাকি 2টি হেলিকপ্টারকে অল্টিটিউড ইনক্রিজ করার আদেশ দেন। সেই মতো বাকি 2টি হেলিকপ্টার তাদের অল্টিটিউড ইনক্রিজ করে। ঠিক এর পরেই রাষ্ট্রপতির হেলিকপ্টারটিকে আর দেখতে পাওয়া যায় না। সেই সাক্ষাৎকারে গোলাম হোসেন ইসমাইলি জানান, অল্টিটিউড ইনক্রিজ করার পর মেঘের ওপর দিয়ে মাত্র 30 সেকেন্ড চলার পর তাঁদের হেলিকপ্টারের পাইলট লক্ষ্য করেন তাঁদের সামনে থাকা রাষ্ট্রপতির হেলিকপ্টারটি অদৃশ্য হয়ে গেছে। পাইলট তৎক্ষণাৎ হেলিকপ্টারটিকে একটি চক্কর দিয়ে ঘুরিয়ে রাষ্ট্রপতির হেলিকপ্টারটির খোঁজে পেছনের দিকে ফিরে যান, কিন্তু মেঘের জন্য তিনি হেলিকপ্টারের অল্টিটিউড কমিয়ে নিচের দিকে নামতে পারেন না। রেডিওর মাধ্যমে রেইসের হেলিকপ্টারটির সাথে বারংবার যোগাযোগ করার চেষ্টা হয়, কিন্তু তা সফল হয় না। তাই পাইলট আরও কিছু দূর হেলিকপ্টারটিকে উড়িয়ে নিয়ে গিয়ে ভার্জাকুয়ান রিজিয়নে অবস্থিত একটি তামার খনি, যার নাম সাঙ্গুন কপার মাইন, সেখানে হেলিকপ্টারটিকে ল্যান্ড করান। তারপর সেখান থেকে তাঁরা বিদেশ মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং রেইসির নিরাপত্তা টিমের হেড সৈয়দ মেহেদি মুসাভিকে কল করেন, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায় না। 2টি হেলিকপ্টারের পাইলট তখন রাষ্ট্রপতির হেলিকপ্টারের পাইলট কর্নেল সৈয়দ তাহের মোস্তফাভিকে বারবার ফোন করতে থাকেন, কিন্তু মোস্তফাভি ফোন রিসিভ করেন না। তার ফোন অপর একজন রিসিভ করেন। গোলাম হোসেন ইসমাইলি জানান, তিনি হচ্ছেন আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল হাশিম, তবরিজ শহরের ইমাম। ফোনে তিনি বলেন তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। গোলাম হোসেন ইসমাইলি জানান, তিনি আয়াতুল্লাহ আল হাশিমকে জিজ্ঞেস করেন হেলিকপ্টারে কি ঘটেছে। উত্তরে তিনি জানান যে তাঁদের হেলিকপ্টারটি ক্র্যাশ করেছে। তাঁদের অবস্থান জানতে যাওয়া হলে তিনি বলেন অবস্থান তিনি জানেন না, তবে সামনে কি দেখতে পাচ্ছেন তার তিনি বর্ণনা দেন। তিনি বলেন তাঁর চারিদিকে বড় বড় গাছ রয়েছে। তাঁর সহযাত্রীদের বিষয়ে জানতে চাওয়া হলে ইমাম আল হাশিম জানান যে তিনি বাকিদেরকে দেখতে পাচ্ছেন না, সেখানে তিনি একাই রয়েছেন। গোলাম হোসেন ইসমাইলি বলেন যে 3 ঘন্টা ধরে আল হাশিমের সাথে তিনি ফোনের মাধ্যমে কানেক্টেড ছিলেন, কিন্তু 3 ঘন্টা পরে তাঁর কাছ থেকে আর কোনো সাড়া না পেয়ে মনে করা হয় তাঁর মৃত্যু ঘটেছে। ততক্ষণে ইরানিয়ান স্টেট নিউজ এজেন্সি IRNA একটি হেডলাইন বারবার সম্প্রচার করছিল যে রেইসের হেলিকপ্টার হার্ড ল্যান্ডিং করেছে। এই হার্ড ল্যান্ডিংয়ের ওপরেই ইরানের মিডিয়া বেশি জোর দিচ্ছিল। সম্ভবত জনগণের মধ্যে যাতে আতঙ্ক না ছড়ায় তার জন্যই এই শব্দবন্ধ বারবার ব্যবহার করছিল ইরানের স্টেট মিডিয়া। রেস্কিউ অপারেশনও শুরু হয়ে গিয়েছিল। ইরানিয়ান রেড ক্রিসেন্টের 40টি উদ্ধারকারী দল জোলফা এবং ভার্জাকুয়ানের মধ্যবর্তী অঞ্চলে নিখোঁজ হেলিকপ্টারটির খোঁজ চালাচ্ছিল, কিন্তু বৃষ্টি, তুষারপাত আর কুয়াশার জন্য আবহাওয়া এতটাই খারাপ ছিল যে সঠিক কোন জায়গাটিতে হেলিকপ্টারটি রয়েছে তা খুঁজে বার করাটা অসম্ভব হয়ে পড়েছিল। ইরানের সেনাবাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং পুলিশ বিভাগের জওয়ানরা উদ্ধার কার্যে নেমে পড়েছিল। তবে যত সময় এগোতে থাকে ওই অঞ্চলের আবহাওয়া তত খারাপ হতে থাকে।
অন্ধকার আর পিছল রাস্তার জন্য উদ্ধারকারীরা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে হেলিকপ্টারের খোঁজ করতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো ইরান জুড়ে উদ্বেগ আর আশঙ্কার সৃষ্টি হয়। একাধিক উচ্চ পর্যায়ের সরকারি বৈঠক হতে থাকে। 19শে মে রাত্রে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেই জনগণের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্রপতি ইব্রাহিম রেইসি এবং তার সহযাত্রীদের সুস্থতা এবং নিরাপত্তার জন্য সবাই প্রার্থনা করুন। তবে চিন্তার কিছু নেই, খামেনেই বলেন, দেশ যেরকম চলছিল সেরকম চলতে থাকবে। প্রতিবেশী দেশ ইরাক, আজারবাইজান, আর্মেনিয়া এবং কাছাকাছি অবস্থিত অন্যান্য দেশ যেমন সৌদি আরব, কাতার, ইউএই, রাশিয়া ও তুরস্কের তরফ থেকে উদ্ধার কার্যে যে কোনো প্রকার সহায়তার আশ্বাস দেওয়া হয়। ভারতের তরফ থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেল থেকে ইরানের উদ্দেশ্যে বার্তা প্রেরণ করা হয়, যেখানে বলা হয়, ভারত রাষ্ট্রপতি রেইসির হেলিকপ্টার ফ্লাইট সংক্রান্ত প্রতিবেদনে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এই দুঃসময়ে সহমর্মিতার সাথে ইরানি জনগণের পাশে রয়েছি এবং রাষ্ট্রপতি আর তার সফর সঙ্গীদের সুস্থতার জন্য প্রার্থনা করছি। রাত বাড়ার সাথে সাথে কুয়াশাও আরও গাঢ় হতে শুরু করে, যার ফলে এরিয়াল অপারেশন বন্ধ করে দিতে হয়। তখন ইরানের তরফ থেকে ইউরোপিয়ান ইউনিয়ন, তুরস্ক, এমনকি আমেরিকার কাছেও সাহায্য প্রার্থনা করা হয়। আমেরিকা জানায়, এ ধরনের সমস্যায় যে কোনো দেশকে সাহায্য করতে তারা সর্বদা প্রস্তুত থাকে, কিন্তু বর্তমানে লজিস্টিক্সের সমস্যার জন্য তারা ইরানকে এ ব্যাপারে সাহায্য করতে পারছে না। রেইসির হেলিকপ্টারের সন্ধান পাওয়ার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত ইউরোপিয়ান কমিশন অফ ক্রাইসিস ম্যানেজমেন্ট কোপারনিকাস প্রোগ্রাম অ্যাক্টিভেট করে। কোপারনিকাস প্রোগ্রামের সাহায্যে স্যাটেলাইট রিমোট সেন্সিং এবং স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পৃথিবীর যে কোনো স্থানে ঘটা বিভিন্ন ন্যাচারাল এবং ম্যানমেড ডিজাস্টার সম্পর্কে নির্ভুল তথ্য পাওয়া সম্ভব। রাশিয়ার তরফ থেকে জানানো হয়, উদ্ধার কার্যে সহায়তার জন্য তারা 47 জন রেস্কিউ স্পেশালিস্ট এবং একটি হেলিকপ্টার পাঠাচ্ছে। অপরদিকে তুরস্কও জানায়, তারা একটি নাইট ভিশন হেলিকপ্টার সহ 32 জন মাউন্টেন রেস্কিউ স্পেশালিস্টের একটি টিম ইরানে পাঠিয়েছে। পুরো রাত জুড়ে রেইসির হেলিকপ্টারের খোঁজ চলে। পরের দিন ভোর 5টার দিকে তুরস্কের সরকারি সংবাদ সংস্থা জানায়, তাদের আকিনসি ড্রোন ডিজমার জঙ্গলের মধ্যে একটি পাহাড়ের ওপর সোর্স অফ হিট ডিটেক্ট করেছে। অর্থাৎ এই স্থানেই হেলিকপ্টারটি ক্র্যাশ করেছে বলে সন্দেহ করা হচ্ছিল। হেলিকপ্টার ক্র্যাশের ফলে চারিদিকে আগুন জ্বলে গিয়েছিল, আর চারিদিকের প্রচণ্ড ঠান্ডা পরিবেশের মধ্যে সেই উত্তপ্ত ক্র্যাশ সাইটটিকে তুরস্কের ড্রোন সোর্স অফ হিট বলে ডিটেক্ট করে। অনুসন্ধানের জন্য এরপর সেই নির্দিষ্ট অঞ্চলের দিকেই রেস্কিউ টিমগুলিকে পাঠানো হয়। সকাল 8টার দিকে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির একটি টিম সেই অঞ্চলে পৌঁছে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সত্যিই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় তারা। হেলিকপ্টারের প্যাসেঞ্জার কেবিনটি পুরোপুরিভাবে পুড়ে গিয়েছিল। কেবলমাত্র হেলিকপ্টারের লেজের কিছুটা অংশ দেখে চেনা যাচ্ছিল। ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির হেড জানান, ক্র্যাশ সাইটটি খুঁজে পাওয়ার পর হেলিকপ্টারের যাত্রীদের কারও দেহে প্রাণের স্পন্দন খুঁজে পাওয়া যায়নি। দুর্ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে মৃত ব্যক্তিদের মধ্যে কোনটি কার দেহ চট করে চেনাও মুশকিল হয়ে পড়েছিল। রাষ্ট্রপতি ইব্রাহিম রেইসির মৃতদেহ শনাক্ত করা হয় তার আঙুলে থাকা আংটি দেখে, আর বিদেশ মন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মৃতদেহ শনাক্ত করা হয় তার হাতে থাকা ঘড়ি দেখে। এরপর ইরান সরকারের তরফ থেকে রাষ্ট্রপতি ইব্রাহিম রেইসি সহ সেই হেলিকপ্টারে থাকা প্রতিটি যাত্রীর মৃত্যু সংবাদ কনফার্ম করে দেওয়া হয়। যখন থেকে রেইসির হেলিকপ্টারের অনুসন্ধান চলছিল, তখন থেকেই পুরো বিশ্বের নজর এই ঘটনার ওপর ছিল। দেশ বিদেশের নানা নিউজ চ্যানেলে বা সোশ্যাল মিডিয়াতে নানা মানুষ এই নিয়ে নানা জল্পনা কল্পনা করছিলেন। তবে হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার পর এবং রেইসি সহ বাকিদের মৃত্যু ঘটেছে এই সংবাদ কনফার্ম হওয়ার পর সেই জল্পনা কল্পনা আরও বহু গুণ বেড়ে যায়। হেলিকপ্টার দুর্ঘটনার কী কী কারণ হতে পারে তা নিয়ে বিভিন্ন মহলে সম্ভাব্য নানা থিওরি নিয়ে আলোচনা হতে শুরু করে। ইরানের তরফ থেকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আদেশ দেওয়া হয়। তবে প্রাথমিকভাবে ইরান সরকারের তরফ থেকে বলা হয়, খারাপ আবহাওয়া আর বৃষ্টির জন্য হেলিকপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। অপরদিকে ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA জানায়,
যান্ত্রিক গোলযোগের জন্য হেলিকপ্টারটিতে দুর্ঘটনা ঘটেছে। গত 24শে মে তারিখে ইরানের মিলিটারি ইনভেস্টিগেটররা এই ঘটনা সংক্রান্ত যে প্রিলিমিনারি রিপোর্ট দাখিল করেছে তাতে বলা হয়েছে কোনো উঁচু জায়গায় ধাক্কা লাগার কারণে হেলিকপ্টারে আগুন ধরে গেছে। অর্থাৎ এই রিপোর্টে বলা হচ্ছে হেলিকপ্টারটি আকাশে উড়তে উড়তে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে থাকা পাহাড়ের গায়ে আছড়ে পড়ে তাতে আগুন ধরে গেছে। কিন্তু হেলিকপ্টারের নিয়ন্ত্রণ হারানোর পেছনে কী কারণ ছিল তা নিয়ে সেই রিপোর্টে কিছু বলা হয়নি। ইরানের তরফ থেকে এখনও পর্যন্ত অপর কোনো দেশের ওপর এই দুর্ঘটনার দায় চাপানো হয়নি, তবে তদন্ত এখনও চলছে। যতক্ষণ পর্যন্ত না এই দুর্ঘটনার আসল কারণ প্রকাশ্যে আসছে ততক্ষণ পর্যন্ত নানা প্রশ্ন উঠছে, নানা সম্ভাবনা নিয়ে জোরদার চর্চা চলছে। বেশিরভাগ বিশেষজ্ঞ খারাপ আবহাওয়া এবং যান্ত্রিক গোলযোগের বিষয়টিকেই দুর্ঘটনার কারণ হিসেবে মনে করছেন। যে হেলিকপ্টারটিতে রেইসি ছিলেন সেটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত একটি বেল 212 হেলিকপ্টার। ইরানের হাতে থাকা বেশিরভাগ এয়ারক্রাফট ইরানের রাজা শাহ রেজা পেহলাভির সময়কালে কেনা হয়েছিল। ইসলামিক রেভলিউশনের পর থেকে আমেরিকা ইরানের ওপর একাধিক ইকোনমিক, ট্রেড, সায়েন্টিফিক এবং মিলিটারি স্যাংশন লাগিয়েছে। পরবর্তীকালে ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন এমনকি রাষ্ট্রসংঘ ইরানের ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে ইরান বিমান বা হেলিকপ্টারের মতো এয়ারক্রাফট নতুন করে কিনতে পারছে না। এমনকি যে সমস্ত এয়ারক্রাফট তাদের কাছে রয়েছে মডিফিকেশনের জন্য তাদের উপযুক্ত স্পেয়ার পার্টসও তারা কিনতে পারছে না। ফলে স্পেয়ার পার্টসের জন্য ইরান পুরোপুরিভাবে ব্ল্যাক মার্কেট সাপ্লাইয়ের ওপর নির্ভরশীল। এ কারণে এয়ারক্রাফটগুলির যথাযথ রক্ষণাবেক্ষণের কাজও বাধাপ্রাপ্ত হচ্ছে। এই বেল 212 হেলিকপ্টারটিও অন্ততপক্ষে 40 বছরের পুরনো। ইরানের প্রাক্তন বিদেশমন্ত্রী জাফেদ জারিফ ইরানের স্টেট টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই দুর্ঘটনার দায় সরাসরি আমেরিকার লাগানো স্যাংশনের ওপরেই চাপিয়েছেন। তাই কিছু বিশেষজ্ঞ অনুমান করছেন যে হয়তো সেদিনের প্রচণ্ড খারাপ আবহাওয়াতে এই পুরনো হেলিকপ্টার নিজের ভারসাম্য ঠিকঠাকভাবে বজায় রাখতে পারেনি, তার জন্যই হয়তো এই দুর্ঘটনা ঘটেছে। এর পেছনে আবার পাল্টা যুক্তিও রয়েছে যে হেলিকপ্টারটি যখন রাষ্ট্রপতির মতো একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির যাতায়াতের জন্য ব্যবহৃত হবে তখন নিশ্চিতভাবে তার কার্যক্ষমতা যথাযথভাবে পরখ করে দেখা হবে। হেলিকপ্টারের মেনটেন্যান্সের বিষয়টিও নিয়ম মেনে নিখুঁতভাবে পালন করা হবে। তাছাড়া সেই হেলিকপ্টার চালনার দায়িত্বও অত্যন্ত অভিজ্ঞ একজন পাইলটের ওপরেই থাকবে। তাহলে এটা কিভাবে হতে পারে যে বাকি দুটি হেলিকপ্টারের পাইলট সেই একই সময়ে একই রুট ধরে নির্বিঘ্নে তাদের হেলিকপ্টার চালনা করে নিয়ে আসতে পারলেন, অথচ রাষ্ট্রপতির হেলিকপ্টারের পাইলট, যিনি সামনে মেঘের স্তর দেখে বাকি দুই পাইলটকে অল্টিটিউড ইনক্রিজ করার নির্দেশ দিলেন, তিনি নিজের হেলিকপ্টারের ভারসাম্য বজায় রাখতে পারলেন না? অথবা আবহাওয়া খারাপ দেখেও পাইলট হেলিকপ্টারের রুট পরিবর্তন করে নিলেন না? হেলিকপ্টারের ট্রান্সপন্ডারটি বা কেন অফ করা ছিল? অর্থাৎ এই ঘটনা নিয়ে প্রশ্ন অনেক উঠছে। ইরান পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ, আর বর্তমানে পশ্চিম এশিয়ার যা পরিস্থিতি তাতে ইরানের রাষ্ট্রপতির এভাবে আকস্মিক মৃত্যু নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। খারাপ আবহাওয়া বা যান্ত্রিক গোলযোগের বাইরেও আরও 3টি সম্ভাবনা নিয়ে নানা মহলে জোর আলোচনা চলছে। তবে এই সম্ভাবনাগুলির পেছনে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই, তাই আপাতত এগুলিকে কনস্পিরেসি থিওরি হিসেবে ধরে নেওয়া যেতে পারে। অবশ্য অতীতে ও বর্তমানে ঘটা বেশ কয়েকটি ঘটনা পরম্পরা বিশ্লেষণ করে দেখলে এই কনস্পিরেসি থিওরিগুলির পেছনে কিছু যুক্তি অবশ্যই খুঁজে পাওয়া যায়। তবে এই কনস্পিরেসি থিওরিগুলি নিয়ে আলোচনা করার পূর্বে ইরানের রাজনীতিতে ইব্রাহিম রেইসির উত্থান এবং তার প্রভাব নিয়ে খানিকটা আলোচনা করা প্রয়োজন। ইব্রাহিম রেইসির জন্ম 1960 সালে মাশাদ শহরে। শরীয়তি আইন নিয়ে পড়াশোনার জন্য 15 বছর বয়সে রেইসি ভর্তি হন কোম সেমিনারিতে। এটি ইরানের সর্ববৃহৎ ইসলামিক সেমিনারি। 1979 সালে ইরানে ইসলামিক রেভলিউশন হয়, আর সে সময় ইরানের শাহ মোহাম্মদ রেজা পেহলাভির বিরুদ্ধে হওয়া বিদ্রোহের অন্যতম মুখ ছিলেন ইব্রাহিম রেইসি। ইসলামিক রেভলিউশনের পর 1981 সালে মাত্র 20 বছর বয়সে তিনি কারাজ শহরের প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হন এবং মাত্র কিছুদিনের মধ্যেই তিনি আরও একটি শহর হামাদানের প্রসিকিউটর হিসেবেও নিযুক্ত হন।
এর 4 বছর পরে তাঁকে তেহরানের ডেপুটি প্রসিকিউটর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়। এরপর সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনির নজর পড়ে তাঁর ওপর। আইন সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য খোমেনি তাঁকে বিচার ব্যবস্থা থেকে স্বাধীন বেশ কিছু ক্ষমতাও প্রদান করেন। আর তারপর থেকে রেইসির উত্থান শুরু হয়। তিনি সেই ডেথ কমিশনের 4 জন সদস্যের একজন সদস্য ছিলেন, যে কমিশন 1988 সালে সরকার বিরোধী লেফটিস্ট এবং কমিউনিস্ট দলগুলির সদস্যদের মৃত্যুদণ্ডের আদেশ দিত। ইসলামিক রেভলিউশনের সময় আয়াতুল্লাহ খোমেনির সমর্থকদের পাশাপাশি পিপলস মুজাহিদিন অফ ইরান বা এমিকের মতো বিভিন্ন লেফটিস্ট মডার্নিস্ট গ্রুপ এবং ইরানের কমিউনিস্ট পার্টিও ইরানের রাজা ও রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। কিন্তু রেভলিউশনের পর যখন ইসলামিক রিপাবলিক অফ ইরানের প্রতিষ্ঠা হয়, তখন এই সব লেফটিস্ট গ্রুপগুলি আয়াতুল্লাহ খোমেনির কট্টর ইসলামিক শাসন ব্যবস্থার বিরোধ করতে শুরু করে। গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা এবং নারী স্বাধীনতার মতো বিষয়গুলিকে নিয়ে তারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেয়। তখন খোমেনি নিজের বক্তব্যের মাধ্যমে এই সব গ্রুপগুলির বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠেন। এমিকে সহ বিভিন্ন লেফটিস্ট মডার্নিস্ট গ্রুপগুলির সদস্যদের ওপর শুরু হয় লাগাম ছাড়া অত্যাচার। হাজার হাজার মানুষকে জেলবন্দি করে ফেলা হয়। 6 মাসেরও কম সময়ের মধ্যে 2600 জন মানুষকে হত্যা করা হয়। লেফটিস্ট মডার্নিস্ট গ্রুপগুলিও তখন কট্টর ইসলামিক রেজিমের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে দেয়। ইরাক ইরান যুদ্ধের সময় এই সব গ্রুপগুলি ইরাকের হয়ে ইরানের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। তবে 1988 সালে ইউনাইটেড নেশনসের মধ্যস্থতায় যখন এই যুদ্ধের অবসান ঘটে, তখন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনি একটি ফতোয়া জারি করেন। সেখানে বলা হয়, যারা ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে। তারা ইরাকের সহযোগী হিসেবে সাদ্দামের হয়ে ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করছে। তাই দেশের জেলগুলিতে যারা বন্দী রয়েছে এবং যারা মুজাহিদিনদের সমর্থন করছে, যেহেতু তারা স্বয়ং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে, অতএব তাদের একটাই শাস্তি হওয়া উচিত, মৃত্যুদণ্ড। এরপর পুরো ইরান জুড়ে প্রতিটি জেলের দরজা বন্ধ হয়ে যায়। কয়েদিদের সাথে বাড়ির লোকেদের দেখা করতে দেওয়া হয় না। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়। কয়েদিদের আইসোলেশন সেলে ভরে দেওয়া হতে থাকে। সেই সব কয়েদিদের নির্দিষ্ট কয়েকটি প্রশ্ন করা হতো, আর তাদের দেওয়া উত্তরের ভিত্তিতেই তাদের বিচার করা হতো। বিচারের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছিল। প্রশ্নের উত্তর যথাযথ না হলে কমিটি সেই সব কয়েদিদের তৎক্ষণাৎ মৃত্যুদণ্ডের আদেশ দিত। এভাবে মাত্র 5 মাসের মধ্যে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। ইব্রাহিম রেইসি 1988 সালে সেই ডেথ কমিটির 4 জন বিচারকের একজন বিচারক ছিলেন। রেইসির এই ভূমিকার জন্য তাকে বলা হতো বুচার অফ তেহরান, অর্থাৎ তেহরানের কসাই। 1989 সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হন আয়াতুল্লাহ আলী খামেনেই, যিনি বর্তমানেও সুপ্রিম লিডার পদে অধিষ্ঠিত রয়েছেন। আর সেই বছর রেইসির পদোন্নতি ঘটে। ডেপুটি প্রসিকিউটর জেনারেল থেকে তিনি হন তেহরানের প্রসিকিউটর জেনারেল। তারপর 2004 সাল থেকে পরবর্তী 10 বছর ধরে রেইসি ইরানের ডেপুটি চিফ জাস্টিস পদে অধিষ্ঠিত থাকেন। তারপর তিনি হন অ্যাটর্নি জেনারেল। 2016 সালে আস্তান কুদস রেজাভি নামক চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান পদে তাঁকে নিযুক্ত করা হয়। এই পদ ইরানে খুবই সম্মানজনক পদ। এ বাদেও ইব্রাহিম রেইসি আরও নানা গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছেন, আর তার মধ্যে কয়েকটি স্বয়ং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের নির্দেশে। 2017 সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ছিলেন, কিন্তু সে বছর ভোটে তিনি হেরে যান। 2021 সালে পুনরায় নির্বাচনে দাঁড়ান, আর সেবার তিনি ভোটে জিতে ইরানের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। যদিও পর্যবেক্ষকদের মতে রেইসিকে রাষ্ট্রপতি পদে বসানোর জন্য 2021 সালের নির্বাচনে ব্যাপক কারচুপি করা হয়েছিল, আর এসব হয়েছিল সুপ্রিম লিডারের সম্মতিতে। কারণ ইরানে সুপ্রিম লিডারই ঠিক করেন নির্বাচন প্রক্রিয়া কতটা স্বচ্ছতার সাথে পরিচালনা করা হবে। ইরানের রাষ্ট্রপতির পদ দেশের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। সুপ্রিম লিডারের পরেই রাষ্ট্রপতির স্থান। রাষ্ট্রপতির দায়িত্ব দেশের সংবিধানে বর্ণিত নিয়মগুলিকে যথাযথভাবে লাগু করা।
তবে ইরানের ক্ষমতার কেন্দ্রে রয়েছেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেই। তাই বিশেষজ্ঞদের মতে ইরানের অভ্যন্তরে রাষ্ট্রপতি পদের খুব একটা গুরুত্ব নেই, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে বা অন্যান্য দেশের সাথে পারস্পরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাষ্ট্রপতি পদে ইব্রাহিম রেইসির সবচেয়ে উল্লেখযোগ্য সফলতা সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন করা। আসলে ইরানে ইসলামিক রেভলিউশন হওয়ার পর থেকে সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক খুব একটা সহজ ছিল না। এই দুই দেশ দুবার পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। প্রথমবার 1987 সাল থেকে 1990 সাল পর্যন্ত, আর দ্বিতীয়বার 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত। 2023 সালে চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরব পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়। এতে ইরানের রাষ্ট্রপতি হিসেবে ইব্রাহিম রেইসিরও উল্লেখযোগ্য ভূমিকা ছিল। অবশ্য তাঁর কার্যকালেই ইরানে সাম্প্রতিককালের সবথেকে বড় জনবিক্ষোভটি হয়েছিল হিজাব বিরোধী আন্দোলন। হার্ড লাইনার হিসেবে পরিচিত রেইসি রাষ্ট্রপতি পদে বসার পর মরাল পুলিশ বাহিনীর ক্ষমতা অনেক বাড়িয়ে দেন। সেই মরাল পুলিশের হাতে 2022 সালের সেপ্টেম্বরে মাহাসা আমিনি নামক এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ইরান। যথাযথভাবে হিজাব না পরার অপরাধে ওই তরুণীকে গ্রেফতার করা হয়েছিল। তবে ইরান সরকার এই আন্দোলনকে কড়া হাতে দমন করে। বিক্ষোভ প্রদর্শনকারী কয়েকশো মানুষের মৃত্যু হয় আর কয়েক হাজার মানুষকে বন্দী করা হয়। এতে আন্তর্জাতিক ক্ষেত্রে ইব্রাহিম রেইসির কড়া সমালোচনাও হয়। এছাড়াও রেইসির কার্যকালেই ইরান প্রথমবার সরাসরি ইসরায়েলের ওপর আক্রমণ চালায়। দীর্ঘকাল ধরে এই দুটি দেশ একে অপরের বিরুদ্ধে প্রক্সি ওয়ার এবং কোভার্ট অপারেশন চালিয়ে আসলেও এর পূর্বে সরাসরি একে অপরের ওপর আক্রমণ করেনি। কিন্তু সেই প্রথা ভেঙে ইরান কেন ইসরায়েলের ওপর আক্রমণ করলো তা নিয়ে আমরা এই পর্বে বিস্তারিত আলোচনা করেছি। পর্বটি না দেখে থাকলে দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এবার আসি কনস্পিরেসি থিওরিতে। ইব্রাহিম রেইসির এভাবে আকস্মিক মৃত্যুতে বেশ কয়েকটি কনস্পিরেসি থিওরি নিয়ে জোর চর্চা চলছে। এদের মধ্যে তিনটির পেছনে বেশ কিছু যুক্তি রয়েছে। এক এক করে সেগুলি নিয়ে আলোচনা করা যাক। সবচেয়ে চর্চিত কনস্পিরেসি থিওরি হচ্ছে রেইসির হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হাত রয়েছে। বর্তমানে ইরান ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু। 1979 সালে হওয়া ইসলামিক রেভলিউশনের পর থেকে ইরান ইসরায়েলের সাথে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয় এবং স্বাধীন প্যালেস্টাইন গঠনের সপক্ষে জোরালো সওয়াল করতে থাকে। ইসরায়েলকে কোণঠাসা করার জন্য ইরান এশিয়া এবং উত্তর আফ্রিকা জুড়ে বেশ কয়েকটি সংগঠনের সাথে রাজনৈতিক এবং মিলিটারি কোয়ালিশন গঠন করেছে, যার নাম অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। এতে ইরানের পাশে রয়েছে সিরিয়া, কারণ ইরানের সমর্থন ও সহযোগিতাতেই বাশার আল আসাদ সিরিয়াতে নিজের রাষ্ট্রপতি পদ এবং ক্ষমতা বজায় রাখতে পেরেছেন। অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের অন্তর্গত প্রধান সংগঠনগুলি হচ্ছে লেবাননে হিজবুল্লাহ, ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক, ইয়েমেনে হুতি বিদ্রোহী গোষ্ঠী, গাজাতে হামাস ও ইসলামিক জিহাদ। এই সব প্রক্সি গ্রুপগুলি নানা সময়ে ইসরায়েলের ওপর আক্রমণ চালিয়েছে। ইসরায়েলও পাল্টা গোপন অপারেশনের মাধ্যমে এই সব সংগঠনগুলির ঘাঁটিগুলিতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে আর উচ্চপদস্থ কমান্ডারদের হত্যা করেছে। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলের ওপর সবচেয়ে বড় আক্রমণটি করে হামাস। তারপর থেকে গত 8 মাস ধরে ইসরায়েল গাজাতে ক্রমাগত বোমা বর্ষণ করছে। হামাসের আক্রমণের পর ইরানের তরফ থেকে হামাসকে অভিনন্দন জানানো হয়। কয়েকটি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী হামাস তার এই আক্রমণের পরিকল্পনা ইরানে বসেই সাজিয়েছিল, যদিও ইরান তা অস্বীকার করে। কিন্তু ইসরায়েল যখন গাজাতে বোমা বর্ষণ করা শুরু করে তখন ইরানের বিদেশ মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান লেবাননে গিয়ে হিজবুল্লাহ, হামাস ও ইসলামিক জিহাদের নেতাদের সাথে দেখা করেন। ঠিক তারপরেই হিজবুল্লাহ ইসরায়েলের ওপর আক্রমণ করে। অর্থাৎ ইরানের বিদেশ মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সাথে এই সব সংগঠনগুলির বেশ ভালো সম্পর্ক ছিল। রাষ্ট্রপতি ইব্রাহিম রেইসির সাথেও এই সব সংগঠনগুলির নেতাদের যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। এদিকে 2023 ডিসেম্বরে ইসরায়েল সিরিয়াতে এয়ার স্ট্রাইক করে।
এতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির অন্তর্গত সিক্রেট ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি এবং প্যারামিলিটারি উইং আল কুদস ফোর্সের কমান্ডার রাজি মুসাভির মৃত্যু ঘটে। মুসাভির সাথে হিজবুল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার ওপর হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহ করার দায়িত্ব ছিল বলে খবরে প্রকাশ। অপরদিকে 2024 সালের 1 এপ্রিল সিরিয়ার রাজধানীর কাছে অবস্থিত ইরানের বাণিজ্য দূতাবাসে হামলা চালায় ইসরায়েল। এতে আইআরজিসির কুদস ফোর্সের 7 জন কমান্ডারের মৃত্যু হয়। এদের মধ্যে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি। তিনি হিজবুল্লাহর সাথে ইরানের সম্পর্কের একজন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ছিলেন। হিজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাহর সাথেও তাঁর যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তার মাধ্যমেই ইরান নির্মিত মিসাইল হিজবুল্লাহর কাছে সরবরাহ হতো। 2008 সাল থেকে তিনি সিরিয়া এবং লেবাননে হওয়া হিজবুল্লাহর অপারেশনগুলির প্রধান সঞ্চালক ছিলেন। অর্থাৎ দেখা যাচ্ছে ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের অন্যতম শক্তিশালী সদস্য হিজবুল্লাহর সাথে ইরানের যেসব উচ্চপদস্থ কর্মকর্তাদের ভালো সম্পর্ক রয়েছে, ইসরায়েল বেছে বেছে সেই সব ব্যক্তিদের হত্যা করেছে। ইরানের রাষ্ট্রপতি আর বিদেশ মন্ত্রীর সাথেও হিজবুল্লাহর যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। আর গত 19 মে তারিখে হওয়া হেলিকপ্টার দুর্ঘটনায় এই দুজনেরই মৃত্যু ঘটেছে। এখানেই ইসরায়েলের ওপর সবচেয়ে বেশি সন্দেহ রয়েছে যে ইসরায়েল কৌশলে হিজবুল্লাহর সাথে ইরানের সম্পর্ক দুর্বল করে দিতে চাইছে। ইসরায়েল এবং মোসাদের ওপর সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে দুর্ঘটনার স্থান। যে অঞ্চলে রেইসির হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেই অঞ্চল ইসরায়েল আজারবাইজান সীমান্তের কাছাকাছি। তবে দুই প্রতিবেশী দেশ ইরান ও আজারবাইজানের মধ্যে সম্পর্ক খুব একটা মসৃণ নয়। ইরানের মতোই আজারবাইজানও শিয়া মুসলিম বহুল দেশ এবং ইরানের সাথে আজারবাইজানের ঐতিহাসিক আর সাংস্কৃতিক যোগসূত্রও রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ইরানের শত্রু দেশ ইসরায়েলের সাথে আজারবাইজানের যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। ইসরায়েল এবং আজারবাইজান পরস্পরের সহযোগী দেশ হিসেবে মজবুত কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে, যদিও আজারবাইজান পূর্বে ইরানেরই অংশ ছিল। কিন্তু পরে জারের শাসনকালে আজারবাইজান রাশিয়ান এম্পায়ারের দখলে চলে যায়। সোভিয়েত ইউনিয়নের সময়কালেও আজারবাইজান সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত একটি রিপাবলিক ছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর 1991 সালে আজারবাইজান স্বাধীনতা লাভ করে। তারপর থেকে আজারবাইজান মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগী হয়। ইসরায়েলের মোট খনিজ তেলের চাহিদার 40% সরবরাহ করে আজারবাইজান। অপরদিকে ইসরায়েল আজারবাইজানকে সামরিক ও লজিস্টিক সাপোর্ট দেয়। ইসরায়েল আজারবাইজানের সবচেয়ে বড় আর্মস এক্সপোর্টার। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুযায়ী 2016 থেকে 2020 মধ্যে আজারবাইজানের মোট অস্ত্র আমদানির 69% সরবরাহ করেছে ইসরায়েল। আজারবাইজান ইসরায়েলকে এও অনুমতি প্রদান করেছে যে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ আজারবাইজানের মাটি থেকে অপারেট করতে পারবে। এদিকে আজারবাইজান ইরানের প্রতিবেশী দেশ, তাই ইরানের ওপর, বিশেষত তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলির ওপর নজর রাখার জন্য আজারবাইজান ইসরায়েলের কাছে বেস্ট অপশন। 2018 সালে মোসাদের কয়েকজন এজেন্ট ইরানের একটি নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে ঢুকে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম সহ বহু গোপন দস্তাবেজ তুলে নিয়ে যায়। ইন্টেলিজেন্স অনলাইনের রিপোর্ট অনুযায়ী এই অপারেশনের পর মোসাদের এজেন্টরা আজারবাইজান সীমান্ত দিয়েই ইরান থেকে বেরিয়ে যায়। অর্থাৎ ইরানের বিরুদ্ধে যে কোনো কর্মকাণ্ড চালাতে হলে ইসরায়েল আজারবাইজানকে ব্যবহার করতে পারে। তাই এক্ষেত্রেও সন্দেহ করা হচ্ছে যে হয়তো আজারবাইজানের মাটি ব্যবহার করেই ইব্রাহিম রেইসির হেলিকপ্টারে দুর্ঘটনা ঘটানো হয়েছে। তবে এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে আজারবাইজান এ ধরনের অপারেশনে সম্মতি কেন দেবে? কারণ ইরান আজারবাইজানের প্রতিবেশী দেশ এবং পশ্চিম এশিয়ার অন্যতম প্রভাবশালী দেশ। তাই ইরানের বিরুদ্ধে এ ধরনের কোনো পরিকল্পনায় আজারবাইজান সম্ভবত সম্মতি দেবে না। অবশ্য মোসাদ নিখুঁত গোপনীয়তার সাথে অপারেশন চালাতে ওস্তাদ, তাই অনুমান করা যেতেই পারে যে আজারবাইজানের অজ্ঞাতেও বহু কিছু হতে পারে। তবে কিছু বিশেষজ্ঞ পাল্টা যুক্তি দিচ্ছেন যে ইতিপূর্বে ইসরায়েল ইরানের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার আর বিশিষ্ট পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে হত্যা করলেও ইরানের রাষ্ট্রপতি বা বিদেশ মন্ত্রীর মতো ব্যক্তিদের হত্যা করার মতো এত বড় ঝুঁকি নিজের ঘাড়ে নেবে এটা ধরে নেওয়াটা কষ্টকর।
কারণ এই ঘটনা যদি প্রকাশ্যে চলে আসে, সেক্ষেত্রে ইসরায়েলের এই পদক্ষেপ অত্যন্ত মারাত্মক হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, আর এসবের মধ্যে ইসরায়েলের সহযোগী হিসেবে আজারবাইজানও জড়িয়ে পড়তে পারে। তাই এত বড় ঝুঁকি ইসরায়েল কখনোই নিতে চাইবে না। তবে মোসাদ ইতিপূর্বেই বিশ্বের নানা প্রান্তে নানা গোপন অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সন্দেহ থাকলেও সরাসরি কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। এমনকি মোসাদ অতীতে একটি দেশের সর্বোচ্চ নেতৃত্বকে পরিকল্পনা করে হত্যার চেষ্টাও করেছিল, তাও একবার নয় 3 বার। সেই দেশটি ইরাক। মোসাদ ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনকে পরপর 3 বার হত্যা করার পরিকল্পনা করেছিল। প্রথমবার 1977 সালে, যখন সাদ্দাম হোসেন ইরাকের উপরাষ্ট্রপতি ছিলেন। তখন একটি বইয়ের মধ্যে বোমা রেখে তাঁর কাছে পাঠানো হয়েছিল, তবে সাদ্দাম তা খোলেননি। খুলেছিলেন এক উচ্চপদস্থ ইরাকি আধিকারিক, আর বিস্ফোরণে ওই আধিকারিকের মৃত্যু ঘটেছিল। এরপর 1992 সালে সাদ্দাম হোসেনকে হত্যার নতুন পরিকল্পনা করে মোসাদ, যার নাম দেওয়া হয় অপারেশন ব্রাম্বেল বুশ। সাদ্দামকে হত্যার প্ল্যান কিভাবে এক্সিকিউট করা হবে বারবার তার রিহার্সেল অবধি করা হয়। তবে ফাইনাল রিহার্সালের দিন দুর্ঘটনাবশত 5 জন কমান্ডোর মৃত্যু ঘটলে এই পরিকল্পনা বাতিল করে দেয় ইসরায়েল। 1999 সালে গাইডেড মিসাইলের সাহায্যে পুনরায় সাদ্দামকে হত্যা করার প্ল্যানিং করে মোসাদ। তবে এই পরিকল্পনা বাতিল করা হয় কারণ এতে আরব ইসরায়েলি পিস প্রসেসে সমস্যা সৃষ্টি হতে পারে। অর্থাৎ ইসরায়েল বা মোসাদ আগেও এ ধরনের মারাত্মক আর দুঃসাহসিক পরিকল্পনা করেছে। তাই হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি এবং বিদেশ মন্ত্রীর হঠাৎ মৃত্যুর ক্ষেত্রেও ইসরায়েল এবং মোসাদের ওপর সন্দেহ থেকেই যায়। আর এই ঘটনার পর তাদের ওপর যে সন্দেহ উঠবে তা ইসরায়েল জানত। তাই ইরান তাদের ওপর কোনো অভিযোগ না আনলেও রয়টার্সের খবর অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি অফিসিয়াল নিজেই সাফাই গাইছেন যে এই ঘটনার পেছনে ইসরায়েলের কোনো হাত নেই। ইট ওয়াজ নট আস। অপরদিকে এই কনস্পিরেসি থিওরির বিপক্ষে যারা বলছেন তারা যুক্তি দিচ্ছেন যে ইরানের যাবতীয় পলিসি সুপ্রিম লিডার স্থির করেন। কূটনৈতিক সম্পর্ক এবং বিদেশ নীতির মতো বিষয়গুলিও সুপ্রিম লিডারের নির্দেশেই ঠিক করা হয়। তাই দেশের রাষ্ট্রপতি যেই হন না কেন, ইসরায়েলের প্রতি ইরানের পলিসির পরিবর্তন হবে না। এই পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রপতি বা বিদেশ মন্ত্রীর মৃত্যুতে ইসরায়েলের সেরকম কোনো লাভ দেখা যাচ্ছে না। কিন্তু এখানেও পাল্টা যুক্তি রয়েছে যে ইরানের যাবতীয় ক্ষমতা সুপ্রিম লিডারের হাতে থাকলেও রাষ্ট্রপতি পদেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। ইব্রাহিম রেইসির এই আকস্মিক মৃত্যুতে ইরানের পাওয়ার পিরামিডে হঠাৎ করে একটা শূন্যস্থানের সৃষ্টি হয়েছে। ইরানের সংবিধান অনুযায়ী কর্মরত অবস্থায় রাষ্ট্রপতির হঠাৎ মৃত্যু ঘটলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির স্থলাভিষিক্ত হবেন। সেই অনুযায়ী উপরাষ্ট্রপতি মোহাম্মদ মুখবের বর্তমানে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তবে সংবিধান অনুযায়ী পরবর্তী 50 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই মতো আগামী 28শে জুন তারিখে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইরানে ভোট হবে। অর্থাৎ আগামী বেশ কিছুদিন ধরে ইরান তার আভ্যন্তরীণ ব্যাপারে ব্যস্ত থাকবে। কিছু বিশেষজ্ঞ বলছেন এতে ইসরায়েলের লাভ সবচেয়ে বেশি। কারণ প্রথমত ইরান যত বেশি তার আভ্যন্তরীণ বিষয় নিয়ে ব্যস্ত থাকবে, ইসরায়েলের কর্মকাণ্ডের ওপর তত কম নজর দিতে পারবে। আর দ্বিতীয়ত ইরানের তরফ থেকে হিজবুল্লাহর সাথে যাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁদের মৃত্যু ঘটেছে। ইরানের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন সে বিষয়ে এখনও কোনো খবর পাওয়া যায়নি। হিজবুল্লাহ সহ অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের অন্যান্য সংগঠনগুলির সাথে নতুন রাষ্ট্রপতির কতটা বোঝাপড়া থাকবে তাও একটা বিষয়। তাই এক্ষেত্রেও লাভ ইসরায়েলেরই। অবশ্য ইব্রাহিম রেইসির হেলিকপ্টার দুর্ঘটনার সাথে ইসরায়েল বা মোসাদের কোনো যোগাযোগ রয়েছে কিনা নিশ্চিতভাবে তা বলা সম্ভব নয়, আর ইরান এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। এবার দ্বিতীয় কনস্পিরেসি থিওরির প্রসঙ্গে আসি। অনেকেই অনুমান করছেন যে হয়তো এই দুর্ঘটনার পেছনে আমেরিকা বা তার গুপ্তচর সংস্থা সিআইএর হাত থাকতে পারে। এর পেছনে যুক্তি হিসেবে তারা বলছেন ইসলামিক রেভলিউশনের পর থেকে আমেরিকা ইরানের পয়লা নম্বর শত্রু। 1979 সালে তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসে আক্রমণ করে 43 জন মার্কিন ডিপ্লোম্যাটকে 444 দিন ধরে আটক করে রাখে ইরান।
তাদের মুক্তির বিনিময়ে মার্কিন সরকারকে ইরানের সাথে এই শর্তে চুক্তি করতে হয় যে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং ইরানের ওপর তারা যে ট্রেড স্যাংশন লাগিয়েছে তা তারা তুলে নেবে। তখন থেকে এই দুই দেশের সম্পর্ক শত্রুতার পর্যায়ে গিয়ে পৌঁছেছে। 2020 সালের জানুয়ারি মাসে আমেরিকা ড্রোন স্ট্রাইক করে আইআরজিসির অন্তর্গত কুদস ফোর্সের টপ কমান্ডার কাসেম সুলেমানিকে হত্যা করে। কাসেম সুলেমানি ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহাদির সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন যখন বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছেই তাকে হত্যা করা হয়। তিনি ইরানের সুপ্রিম লিডারের পর দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন। অনুমান করা হচ্ছিল তিনিই হবেন পরবর্তী সুপ্রিম লিডার। এহেন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমেরিকা ইতিপূর্বেই হত্যা করেছে। তবে ইরানের রাষ্ট্রপতি ও বিদেশ মন্ত্রীর মৃত্যুর সাথে আমেরিকার যোগাযোগ রয়েছে কিনা এখনই তা নিয়ে নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। অবশ্য ইরানের মিলিটারি ইনভেস্টিগেটররা এই দুর্ঘটনা সংক্রান্ত যে প্রিলিমিনারি রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে রাষ্ট্রপতির হেলিকপ্টারে কোনো বুলেট বা মিসাইলের আঘাত খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ প্রাথমিক রিপোর্টে দুর্ঘটনার পেছনে অপর কোনো দেশের ইনভলভমেন্টের তত্ত্বকে ইরান এখনও পর্যন্ত সাইডলাইনে রাখছে। আর তৃতীয় কনস্পিরেসি থিওরিটি হচ্ছে অন্তর্ঘাত, অর্থাৎ ইব্রাহিম রেইসির মৃত্যুর পেছনে রয়েছে ইন্টারনাল পাওয়ার স্ট্রাগল বা আভ্যন্তরীণ ক্ষমতার লড়াই। ইরানের 2021 সালের রাষ্ট্রপতি নির্বাচনকে ভালোভাবে বিশ্লেষণ করলে দেখা যায় অত্যন্ত পরিকল্পনা মাফিক ইব্রাহিম রেইসিকে রাষ্ট্রপতি পদে বসানো হয়েছে, কারণ এই নির্বাচন নানা দিক থেকে বিতর্কিত ছিল। গার্ডিয়ান কাউন্সিল বহু জনপ্রিয় প্রার্থী পদ বাতিল করে দিয়েছিল। সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানের দেওয়ার রিপোর্ট অনুযায়ী এই নির্বাচন কেবলমাত্র একটি লোক দেখানো নির্বাচন ছিল, ইরানের সুপ্রিম লিডারের পছন্দসই প্রার্থীকে মনোনীত করার। প্রথম থেকে ইব্রাহিম রেইসির কেরিয়ারে যেভাবে ধাপে ধাপে উন্নতি ঘটেছে এবং যেভাবে তিনি রাষ্ট্রপতির আসনে বসেছেন তা দেখে মনে হতে পারে যেন কোনো বিশেষ পদের জন্য তাকে তৈরি করা হচ্ছে। সেই বিশেষ পদটি হচ্ছে ইরানের সুপ্রিম লিডারের পদ। বর্তমান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের বয়স 85 বছর পার হয়ে গেছে। তাই অদূর ভবিষ্যতে তাঁর স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে ইরানের অভ্যন্তরে নিশ্চয়ই দীর্ঘদিন ধরে নানা রকম ক্যালকুলেশন চলছিল। মনে করা হচ্ছিল আগামী দিনে সুপ্রিম লিডারের পদে বসতে চলেছেন ইব্রাহিম রেইসি, কারণ হার্ড লাইনার হিসেবে পরিচিত রেইসি রাষ্ট্রপতি হিসেবে তার কার্যকালে সম্পূর্ণরূপে সুপ্রিম লিডারের অনুগত ছিলেন। কিন্তু এই পদের আরও একজন সম্ভাব্য দাবিদার রয়েছেন। তিনি হচ্ছেন সৈয়দ মুজতবা খামেনেই, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের দ্বিতীয় পুত্র। গত 15 বছর ধরে সুপ্রিম লিডার পদের জন্য তাঁর নাম চর্চায় রয়েছে, যদিও সুপ্রিম লিডার পদে বসার যোগ্যতা তাঁর রয়েছে কিনা তা নিয়ে মতভেদ রয়েছে। তাঁর কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, পাশাপাশি ইসলাম ধর্ম এবং শরিয়াতি আইন সম্পর্কেও সেরকম উল্লেখযোগ্য ডিগ্রি নেই। আইআরজিসির টপ লিডাররা রুদ্ধদ্বার কক্ষে তাঁর বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছিলেন। তবে 2020 সালে যখন কাসেম সুলেমানের মৃত্যু হয়, যাকে মনে করা হতো সুপ্রিম লিডারের টেলার মেড উত্তরাধিকারী, তখন মুজতবা খামেনেইয়ের নাম চর্চায় আসে। অবশ্য অল্প দিনের মধ্যে ইব্রাহিম রেইসি সুপ্রিম লিডারের একান্ত অনুগত হিসেবে সেই পদের অন্যতম দাবিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ইসলাম ধর্ম এবং শরিয়াতি আইন সম্পর্কে তাঁর যথেষ্ট জ্ঞান ছিল, পাশাপাশি দীর্ঘকাল ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতাও তাঁর ছিল। সেই সাথে আইআরজিসির মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা ছিল। তাই সুপ্রিম লিডার পদের জন্য মুজতবা খামেনেইয়ের থেকে রেইসি অনেক বেশি গ্রহণযোগ্য ছিলেন। তাই কেউ কেউ অনুমান করছেন এই ইন্টারনাল পাওয়ার স্ট্রাগলের জন্যই হয়তো রেইসি অন্তর্ঘাতের শিকার হয়েছেন। অনেকেই যুক্তি দিচ্ছেন এর জন্যই হয়তো ইচ্ছে করে হেলিকপ্টারের ট্রান্সপন্ডারটি বন্ধ রাখা হয়েছিল। ট্রান্সপন্ডারের সাহায্যে হেলিকপ্টারটিকে অতি অল্প সময়ের মধ্যেই ডিটেক্ট করে নেওয়া যেত, যাতে দীর্ঘ সময় ধরে হেলিকপ্টারটির অবস্থান জানতে পারা না যায়। তার জন্যই হয়তো ট্রান্সপন্ডারটি অফ করে রাখা হয়েছিল বলে অনেকে মত প্রকাশ করছেন। তবে দ্য টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনে এই প্রশ্নের একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে রেইসির মতো এ ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াতের সময় হেলিকপ্টারের ট্রান্সপন্ডারটি সুইচ অফ রাখা থাকে, যাতে করে শত্রুপক্ষের কেউ হেলিকপ্টারটির গতিবিধির ওপর নজর না রাখতে পারে। তবে আরেকটি প্রশ্ন উঠছে যে প্রেসিডেন্সিয়াল চিফ অফ স্টাফ
গোলাম হোসেন ইসমাইলি ইরানিয়ান মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে দুর্ঘটনার পর ওই হেলিকপ্টারে রেইসির সহযাত্রী তাবরিজ শহরের ইমাম আয়াতুল্লাহ আল হাসিমের সাথে তিনি 3 ঘন্টা ধরে মোবাইলের সাহায্যে কানেক্টেড ছিলেন। অথচ উদ্ধারকারীরা যখন দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছান তখন তারা দেখেন হেলিকপ্টারের প্যাসেঞ্জার কেবিন পুরোপুরিভাবে পুড়ে গিয়েছে। এমনকি দুর্ঘটনাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে যাত্রীদের মৃতদেহগুলিও ভালোভাবে শনাক্ত করা যাচ্ছিল না। তাহলে এই অবস্থায় ইমাম আল হাসিম কিভাবে দীর্ঘ 3 ঘন্টা ধরে বেঁচে ছিলেন? আর শুধু বেঁচেই ছিলেন না, তিনি কথাও বলছিলেন। এ কিভাবে সম্ভব হতে পারে? তাহলে কি ইরান সরকারের তরফ থেকে কোনো কিছু লুকোনোর চেষ্টা করা হচ্ছে? কোনো ষড়যন্ত্রকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে? এর পেছনে কি তবে সুপ্রিম লিডার পদের জন্য ইন্টারনাল পাওয়ার স্ট্রাগলই দায়ী? তবে এর বিপক্ষ যুক্তিও রয়েছে। কেউ কেউ বলছেন আগামী দিনে মুজতবা খামেনেই যে সুপ্রিম লিডার পদের উত্তরাধিকারী হবেনই এ ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। কারণ 1979 সালে যে ইসলামিক রেভলিউশন হয়েছিল সে সময় পেহলাভি রাজবংশের ডাইনেস্টিক রুল বা বংশ পরম্পরা শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলে ইরান একটি ইসলামিক রিপাবলিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তাই ইরানের সর্বময় কর্তৃত্ব রয়েছে যার হাতে, সেই সুপ্রিম লিডার নিশ্চয়ই নিজের পদে তাঁর পুত্রকে বসাবেন না। কারণ তাতে সেই বংশ পরম্পরাবাদই পুনরায় প্রতিষ্ঠিত হবে, যে বংশ পরম্পরাবাদকে ইসলামিক রেভলিউশনের সময় উপড়ে ফেলা হয়েছিল। অপরদিকে আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের পরবর্তী সুপ্রিম লিডার কে হবেন তা সুপ্রিম লিডার নির্বাচন করেন না। ইরানের সংবিধান অনুযায়ী তা নির্বাচন করার দায়িত্ব রয়েছে অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের ওপর। তাই ষড়যন্ত্র বা অন্তর্ঘাতের তত্ত্ব কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তবে ইরানের সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডার হচ্ছেন দেশের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। তিনি যা স্থির করবেন ইরানে সেটাই নিয়ম, সেটাই আইন। তিনি তার উত্তরাধিকারী হিসেবে কাকে নির্বাচন করবেন ভবিষ্যতেই তার উত্তর পাওয়া যাবে। রেইসির হেলিকপ্টার দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে। আগামী দিনে হয়তো এর যথাযথ কারণ সামনে আসবে, আবার নাও আসতে পারে। এই ঘটনাও হয়তো জন এফ কেনেডি বা লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর মতো সব দিন রহস্যের চাদরে মোড়া থাকবে। এ নিয়ে আপনারা কি ভাবছেন তা কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।